অস্থিরতা, অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। অনেকের প্রতি ধারণা সরকার বোধ হয় ঠিকঠাক মতো ডেলিভার করতে পারছেন না। কেউ কেউ আবার মনে করেন এত অল্প কয়েকদিনের মধ্যেই এটা বিচার করা যাবে না। কিন্তু অনেকে আবার বলেন যে সকালের সূর্য দেখেই বোঝা যায় আসলে দিনটা কেমন যাবে। বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এর যে সরকার, তার নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারকে ঘিরে সবার মধ্যে অনেক আশা। বাংলাদেশের জনগণের মধ্যে, ডেভেলপমেন্ট পার্টনারদের মধ্যে অনেক আশা। 1 মাস পার হওয়ার পরেই সব ঠিক হয়ে যাবে এমনটা কিন্তু আমরা কেউই মনে করি না, মনে করবার কোনো কারণও নেই। কিন্তু 1 মাসে সরকারের অগ্রগতি যদি দেখতে চান কেউ, বা সরকার আসলে কেমনভাবে দেশ চালাচ্ছেন তার একটা চিত্র পেতে চাইলে আসলে খুব আশাবাদী হবার সুযোগ আছে বলে কিন্তু মনে হয় না। এবং আমরা যদি বিভিন্ন জরিপের দিকে দেখি, ছোট ছোট জরিপ যেগুলো হচ্ছে, তাতে মানুষ কিন্তু খুব একটা আস্থাবান হতে পারছেন না। চারদিকে একটা অস্থিরতা। যে ছাত্ররা হিরো ছিল এখন তাদের দৌরাত্ম্য অনেকের ভাষায় জনমনে অসন্তোষ তৈরি করছে। ছাত্রদের জায়গা না থাকলে যা হয় আর কি, মন্ত্রণালয় থেকে শুরু করে মাঠে ঘাটে ছাত্রদের বা ছাত্র নামধারীদের অনেক আচরণ জনগণকে কিন্তু ক্ষুব্ধ করে তুলছে। মানুষের আস্থা রাখা, মানুষের ভালোবাসা পাওয়া, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ব্যক্তি জীবন ও ভালোবাসাটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। সে কারণে বলছি যে অন্যদের সরকার ছাত্রদের উপরে অধিক নির্ভরশীলতা এই সরকারের সমাজে অস্থিরতা কমাতে কোনো কাজে আসছে না। আপনি প্রতিদিন মানুষকে পরীক্ষা দিতে হয়, নেতৃত্বকে পরীক্ষা দিতে হয়, সরকারকে পরীক্ষা দিতে হয়, ব্যক্তি জীবনও আপনার ভালোবাসার মানুষের কাছে আপনাকে প্রতিদিন কিন্তু পরীক্ষা দিতে হয়। এই যে দ্রব্যমূল্য, শ্রমিকদের জীবনমান, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন থামছেই না। নানান দাবি দাওয়া, এই দাবি দাওয়া তোলা যৌক্তিক কিনা এই সময় সেটাও একটা প্রশ্ন, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা দেখলাম যে আশুলিয়াতে রোকেয়া বেগম নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। এবং সব কিছু মিলে সরকার আসলে কতটা জনগণের প্রয়োজন বা তাগিদ, চাহিদা আমলে নিয়ে নিজেদের পরিচালনা করতে পারছেন, সেই বিষয়টি আমার মনে হয় বড় একটা প্রশ্নের মুখে পড়ছে। অনেকেই মনে করছেন যে এরা আসলে ডেলিভার পারছেন না, এদের সক্ষমতা নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠানের অচল অবস্থা কাটেনি, অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো খুলে দেওয়া হয়নি। ছাত্রদের হাতে শিক্ষকদের যে লাঞ্ছনার ঘটনা, সেটাও কিন্তু এখনো পর্যন্ত বন্ধ করা যাচ্ছে না। পুলিশ এখনো সক্রিয় হয়ে ওঠেনি। হ্যাঁ, অনেকে কাজে যোগ দেননি, যারা যোগ দিয়েছেন তারা কিন্তু মানসিকভাবে সবল নন, ভিজিবল নন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা একেবারেই ভালো নয়, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয় ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত গতি আসে না। ব্যবসায়ীরা শঙ্কিত, নানা কারণে উদ্বিগ্ন, এক ধরনের ভয়ের আবহের মধ্যে তারা আছেন। অন্যদিকে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, সেই দলগুলো এবং সরকার যেন দিন দিন মুখোমুখি একটা অবস্থানে চলে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে, এবং সামনের দিনগুলোতে আরও সেটা যাবে। অথচ এমন একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে সবার সম্মিলিত সহযোগিতার ভিত্তিতে দ্রুত দেশ পুনর্গঠনের কাজ এগিয়ে নেবার কথা ছিল। সম্মিলিতভাবে আমরা সবাই সেটা করতে পারতাম, এবং সেই প্রত্যাশাটা জনমনের সবার মধ্যে ছিল, সাধারণ মানুষের মধ্যে তো বটেই। এবং যখন সেই সরকারের প্রধান হয়ে ওঠেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন আইকনিক ফিগার, বিভিন্ন সেক্টরের সিন্ডিকেট কিন্তু এখনো বহাল।
কখনো কখনো পুরনো সিন্ডিকেটের বদলে নতুন সিন্ডিকেট তৈরি হচ্ছে। প্রশাসনে আওয়ামী লীগ অনুসারীদের নিয়ন্ত্রণ এখনো বেশ শক্তিশালী, ডিপ রুটেড। এটা মূলোৎপাটন করা খুব সহজ কাজ নয়। আমাদের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট যদি ভাঙা না যায়, জনবান্ধব প্রশাসন তৈরি করা কিন্তু সম্ভব হবে না। অন্যদিকে প্রশাসনের বিভিন্ন নিয়োগে কখনো আমরা শুনি এখানে ছাত্রদের নিয়ন্ত্রণ, কখনো শুনি বিএনপির নিয়ন্ত্রণ, কখনো শুনি জামাতের নিয়ন্ত্রণ, কখনো আরো বিভিন্ন সংস্থার নিয়ন্ত্রণ। এগুলো প্রভাব জনমনে কিন্তু এক ধরনের ক্ষোভ তৈরি করছে। ছাত্ররা, বিশেষ করে ছাত্র নেতৃত্বের কারণে তাদের যে জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল, সেটা কিন্তু দ্রুত হারাচ্ছে। এটা বাংলাদেশে নতুন নয়। আপনি 1971 কিংবা 72-এর শুরুর দিক পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তার 75 এসে সেই জনপ্রিয়তা বিবেচনা করলে বুঝতে পারবেন। সচিবালয়ের যে অবস্থা আমরা দেখতে পাই, সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন উঠছে। ছাত্রদের সচিবালয়ে কোনো কাজ থাকবার কথা নয়। কে কোন পদে নিয়োগ পাবার যোগ্যতা ঠিক করার মতন অবস্থা তাদের এখনো হয়নি। আমি জানি আমার কথা শুনলে তারা ক্ষুব্ধ হবেন, অনেকেই ক্ষুব্ধ হবেন, কিন্তু আমি তাদের ভালোর জন্য বলছি। তাদের বিভিন্ন নিয়োগে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগীদের পুনর্বাসনের অভিযোগ উঠতে শুরু করেছে। এই ছাত্ররা তো আমাদের পরবর্তী জীবনের জন্য হিরো হয়ে থাকবার কথা, এই ছাত্র নেতৃত্ব, কিন্তু আজকে তারা প্রশ্নের মধ্যে পড়ছে। সেটা ভবিষ্যতের কোনো আন্দোলন সংগ্রামের জন্য কল্যাণকর নয়। অন্যদিকে আমি আগেও বলেছি যে সংস্কার মানে একজন ব্যক্তিকে সরিয়ে অন্যজনকে নিয়োগ দেওয়া নয়, কাউকে প্রমোশন দেওয়া, কাউকে চাকরিচ্যুত করা নয়। পলিসি, নীতি ও কাঠামোগত পরিবর্তন না আনতে পারলে সংস্কার হতাশাই তৈরি করবে। বা এই সংস্কার শব্দটা এটা পরিত্যাজ্য শব্দ, যেটা 2007-08-এ হয়েছিল। আমি বহুবার বলেছি যে সংস্কার শব্দ আসলে আমাদের সংস্কার শব্দটা বাদই দেওয়া উচিত, বরং রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন জাতীয় কথাবার্তা বলা উচিত। ছাত্র জনতার যে অভ্যুত্থান জুলাই আগস্টে হলো, সেখান থেকে জনতা এবং রাজনৈতিক দলগুলোকে আলাদা করে ছাত্রদের দিয়ে যারা একটা আলাদা বলয় তৈরি করতে চাইছেন, বা ছাত্রকে যারা একটা আলাদা শক্তি হিসেবে দেখাতে চাইছেন, তারা আখেরে আমি মনে করি ছাত্রদেরই কল্যাণ করছেন, মানে ক্ষতি করছেন, কল্যাণ না করে। ছাত্রদের প্রধান কাজ হবে মাঠের ঐক্যকে ধরে রাখা। ছাত্রদের প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটা প্রেশার গ্রুপে হিসেবে কাজ করা, সবাইকে সাথে নিয়ে সামাজিক শৃঙ্খলা এবং সম্প্রীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখা। সরকারে যে থাকবেন তাকে প্রশ্ন করতে হবে, তিনি যেই হন না কেন, আমি আপনি মহামানব হন না কেন, সরকারকে চ্যালেঞ্জ করতে হবে। এবং সেটা যদি না করা যায়, তাহলে সরকার আসলে ক্ষতি করা হয়, যেটা আওয়ামী লীগ বা শেখ হাসিনা বুঝতে পারেননি। সমালোচনা মানে বিরোধিতা নয়, আর বিরোধিতাও গণতন্ত্রে খারাপ কিছু নয়। আমি মনে করি যে ছাত্রদের হওয়া উচিত জনতামুখী, কিন্তু তাদের দেখা যাচ্ছে ক্ষমতামুখী হতে, অন্তত পারসেপশন তাই বলছে। এটা কোনো ভালো লক্ষণ নয়, এবং আমি বলবো একেবারেই ভালো লক্ষণ নয়। সমাজের প্রতিটি স্তরে আস্থা ফেরাতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই আস্থাহীনতার সংকট আওয়ামী লীগ আমলে ছিল এবং তার কুফল আমরা দেখেছি। সরকার যদি মনে করেন যে তারা সংস্কার করবার জন্য সময় পাবেন, যদি আমি বলছি যে সংস্কার বলতে কি বোঝান সেটা তাদের পরিষ্কার করতে হবে, তাহলে ভুল হবে। খুব বেশি সময় তারা পাবেন সেটা আমি মনে করি না। রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টিজ যারা জনগণের ভোটে নির্বাচিত হবে, তাদের হাতে ক্ষমতা যাতে সুষ্ঠুভাবে হস্তান্তর করা যায়, করা হতে পারে, সেই দিকে নজর দেওয়া দরকার। ক্ষমতায় এসে কি তারা ভালো কিছু করবেন আমি জানি না, খারাপও করতে পারেন, এমনকি আওয়ামী লীগের চেয়ে তো খারাপ করতে পারেন, কিন্তু আমরা একটা সিস্টেম তৈরি করতে চাই। কাজে আমি মনে করি নির্বাচনের দিকে হাঁটাই হবে বুদ্ধিমানের কাজ, এটা ভালো নির্বাচন করা, ইনক্লুসিভ নির্বাচন করা। অবশ্যই আমি ইনক্লুসিভ আবার বলছি। এত দ্রুত সময় এতটা অনাস্থা
এত অস্থিরতা আসলেই জনগণকে শঙ্কিত করে তুলছে, এবং জনগণ যখন আস্থা রাখতে না পারে, বিশ্বাসহীনতায় ভোগে, তখন কিন্তু সরকার চালানো, রাষ্ট্র চালানো কঠিন হয়ে ওঠে। আমি মনে করি দ্রুত এই অচলাবস্থার অবসান চান, এই অচলাবস্থার অবসান বাংলাদেশের জনগণ চায়, এবং দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব জনগণের আস্থা ফিরিয়ে আনাই হচ্ছে সরকারের কাজ। আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।